কোম্পানি আমাদের, তাহলে আপনারা তো দাপট কেন? এই আরুণিকা খান অদ্রি কারোর দাপটের ধার ধারে না। আমাদের কোম্পানিতে দাঁড়িয়ে আবার আমাদের চোটপাট দেখাচ্ছেন। অদ্রির প্রতিটি কথাই সামনে দাঁড়িয়ে থাকা লোকের বিরক্তি বাড়িয়ে দিয়েছে। তিনি এবার বলে উঠলেন, আরুণিকা খান আদ্রি, আগে বসুন, আমরা কথা বলি, তারপর না হয় বলবো কেন চোটপাট দেখাচ্ছি। অদ্রি নিজেকে শান্ত করে সামনে চেয়ারে বসে পড়ে। লোকটি হালকা হাসি দিয়ে চেয়ারে বসে আর কথা বলতে শুরু করে। আমার নাম উদয় মাহাতব উজ্জ্বল। আমি মাহাতব গ্রুপের মালিক। আগে বাবা সামলাতো, এখন বর্তমানে আমি চালাচ্ছি। খান গ্রুপের সাথে আমাদের তেমন একটা ঝামেলা ছিল না। হঠাৎ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্যই দুই কোম্পানির মধ্যে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এতদিন খান গ্রুপ নিজেদের আওতায় ছিল, কিন্তু এখন বাইরের দেশের সঙ্গে তারা শেয়ারে যুক্ত হয়েছে। যেখানে আমরা আমাদের শেয়ারগুলো প্রফিটে লাগিয়ে দিতাম বা নিয়ে নিতাম, সেখানে খান গ্রুপ সব ছিনিয়ে নিচ্ছে। হঠাৎ আমাদের পিছনে পড়ার কারণটাই জানতে এসেছি। অদ্রির কপাল সহসা কুঁচকে যায়। সে অবাক হয়ে গেছে, তার মুখ যেন কিছু বলতে চাইছে। হঠাৎ অদ্রি বলে ওঠে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে মিস্টার উজ্জ্বল মাহতাব। খান গ্রুপ বিডি ব্যতীত কোথাও শেয়ার প্রফিটে লাগায়নি। তাহলে এই কথাটা উঠেছে কোথা থেকে? আমি নিজেও পুরোনো সকল ফাইল চেক করেছি। উজ্জ্বল কপালে ভাঁজ ফেলে বলে উঠলেন, মিস আদ্রি, হয়তো আপনি জানেন না, কিন্তু এটাই সত্যি। আপনি একটু নিউ ফাইলগুলো চেক করে নেবেন, আর হ্যাঁ, সকল শেয়ার উঠিয়ে নেবেন, নয়তো আমি খারাপ হতে বাধ্য হব। অদ্রি মাথা নিচু করে ভাবছে যে গন্ডগোলটা কোথায় হয়েছে। এমন সময় উজ্জ্বল মাহতাব হেসে বলে উঠলেন, এতক্ষণ তো বিজনেস নিয়ে আলোচনা করা হলো, এবার না হয় পার্সোনাল আলাপ করা যাক। কিসের পার্সোনাল আলাপ? অদ্রি হঠাৎ প্রশ্ন করে বসে। উজ্জ্বল মাহতাব আবারও হেসে ফেলল আর নিজের হাতটা এগিয়ে দিয়ে বলে উঠল, যেমন ধরুন, আপনি দেখতে কিন্তু মাশাআল্লাহ, আল্লাহর নিখুঁত সৃষ্টি। খান ইন্ডাস্ট্রির মালকিন হিসাবে আপনি যথেষ্ট যোগ্য ব্যক্তি, কিন্তু আপনার জায়গা এখানে নয়। আপনার জায়গা তো ওর জায়গা আমার মনে। মিস্টার উদয় মাহাতো বলছো? দরজার সম্মুখ থেকে কারোর কণ্ঠ পাওয়া গেলে অদ্রি আর উজ্জ্বল সেদিকে তাকায়। আয়াস দরজার সামনে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আজ কোনো অফিসের পোশাক পরে আসেনি সে। সাদা টি শার্ট, কালো প্যান্ট আর জ্যাকেট পরে এসছে সে। আয়াস ভেতরে এগিয়ে আসতে উজ্জ্বল প্রশ্ন করে, আপনি কে? আর আপনার মনে আদ্রির জায়গা হবে এই কথা বললেন কেন? আয়াস বাঁকা হাসল আর এক হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে বলে উঠল, আমি আজিয়ান খান আয়াস, আহনব খানের একমাত্র ছেলে। তাহলে বুঝতে পেরেছেন তো যে আমি কে বা আমার জায়গাটা কোথায়? আর অরুণিকা খান অত্রির জায়গা হচ্ছে আমার হৃদয়স্থলে। তাই সময় থাকতে বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে নিন, নয়তো সে হাত আর আস্ত থাকবে না। আয়াসের কথা শীতল কিন্তু কণ্ঠ তেজে পরিপূর্ণ, যেন এক একটা কথাই অগ্রিম হুমকি দিয়ে দিচ্ছে। অদ্রি চুপ করে সব দেখে যাচ্ছে। তার বলার মতো অনেক কিছুই আছে, কিন্তু বলার জন্য সঠিক সময় হয়নি। তাই অদ্রি মিটিং রুম থেকে বেরিয়ে চলে যায়। অদ্রি চলে যেতেই উজ্জ্বল এবার অট্ট হাসি দিয়ে উঠল আর বলল, আয়াস, তুই কি করে ভাবলি তোকে আমি চিনব না? চিনেছি ঠিকই, কিন্তু পরিচয়টা জানতে চাইলাম। 5 বছর পর আবার দেখা হয়েছে, তাই আর কি। আয়াস কঠোর দৃষ্টি নিয়ে বলে উঠল, আমি প্রথমে জেনে নিয়েছিলাম, তা হঠাৎ ফিরে আসার কারণ? মেয়েদের ফ্ল্যাটিং করা এখনো ছাড়া হয়নি, তাই না? নইলে আমার জিনিসে হাত বাড়াতি না। উজ্জ্বল ক্ষীণ হাসল। তোর রাগিনীর তেজ কিন্তু বহুত। এমনিতেও আগাতাম না, কিন্তু সেটা যদি হয় আদ্রিয়ান খান আয়েশের সম্পত্তি, তাহলে তো আমি ছিনিয়ে নেবই। যেমনটা ভার্সিটিতে তুই আমার সাথে করেছিস। দেখে নিস, তোর এই সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব। উজ্জ্বল আর সেখানে দাঁড়ালো না। উজ্জ্বল চলে যেতেই পিয়াস আয়াসের সামনে এসে দাঁড়ালো আর বলে উঠল, স্যার, আপনি কি ওই লোকটাকে চিনেন? আয়াস চেয়ারে বসে পড়ে আর অন্যদিকে তাকিয়ে বলে ওঠে, ইয়াস, ওকে আমি চিনে বললে ভুল হবে। আমার থেকে ভালো আর ওকে কেউ চেনে না। ছোট একটা ভুল বুঝাবুঝি আর অনেক সম্পর্ক শেষ। আজও আমার বিপক্ষে কথা বলছে। আমার ক্ষতি করুক, আমার আপত্তি নেই, কিন্তু ওর হাত অনেক দূরে চলে যাচ্ছে। ও যদি আর একবার অত্রের দিকে হাত বাড়ায়, আমি পুরনো সকল স্মৃতি ভুলে ওকে শেষ করে দেব।
পিয়াস বুঝলো না এই উজ্জ্বলের সাথে আয়াসের কিসের সম্পর্ক ছিল। উজ্জ্বলের জায়গায় অন্য কেউ হলে আয়াস এখানেই তাকে উপরে পাঠিয়ে দিত, তাহলে উজ্জ্বলকে ছেড়ে দিল কেন? কে এই উজ্জ্বল? ওরে বাংলাদেশের মেয়েরে তুই হেইলা দুইলা যাস, একবারে যে ঘুইরা তাকাস লাগে চাকাস, পদ্মা নদীর ইলিশ খায়া রূপখানা কি ঝকঝকে বানাস। রাহাতের কানের হেডফোনে গান বাজছে, তার সাথে সাথে তার হেলে দুলে নাচ তো আছে, করিডর দিয়ে হাঁটছে আর নাচছে। হঠাৎ তার দৃষ্টি দূরে নিক্ষিপ্ত হলো। সেখানে দেখা যাচ্ছে সাদিপ তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামছিল আর ইতি সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। কেউ কাউকে না দেখায় তাদের মধ্যে ধাক্কা লেগে যায়, কিন্তু ইতি পড়ে যাওয়ার আগে সাদিপ ইতির কোমর ধরে তাকে আটকে দেয়। দূর থেকে এই দৃশ্য দেখে রাহাত এগিয়ে আসে তাদের দিকে। ইতি নিজেকে ছাড়িয়ে বলে ওঠে, সাবধানে হাঁটতে পারেন না? চুরি কি তালগাছ রেখে হাঁটেন? এখন যদি আমি পড়ে গিয়ে অক্কা পেয়ে যেতাম তখন? এর পরের বার থেকে চোখগুলো পকেটে রেখে হাঁটবেন, যেন সময় হলে তা ব্যবহার করতে পারেন। ইতি নিজের মতো কথাগুলো বলে চলে গেল, কিন্তু সাদিব আর রাহাতকে অবাকের সাগরে ডুবিয়ে দিয়ে গেছে। সাদিব নিজ মনে ঢোক গিলল। সাদামাটা একটা মেয়ে, চোখে চশমা আর মায়া ভরা মুখ নিয়ে তাকে এতগুলো কথা শুনিয়ে গেল। এটা কি তার আদৌ প্রাপ্য ছিল? রাহাত সাদিবের কাঁধে হাত রেখে বলে উঠল, বন্ধু, এই খানবাড়ির ছেলে মেয়েদের কি দিয়ে তৈরি করা হয়েছে রে? যেমন তেজ তেমনি এক একজনের চেহারা। ওদের সামনে তুই আর আমি কাল্লু খা। সাদিব রাহাতের পেট বরাবর কনুই দিয়ে আঘাত করে বলে উঠল, তুই কাল লোখা, আমি নই। আমি যথেষ্ট হ্যান্ডসাম, নয়তো শুধু শুধু ইউএসএতে মেয়েরা আমার পিছনে ঘুরতো না। সাদিব ভাব দেখিয়ে চলে যেতে রাহাত নিজের হাত সামনে এনে ভালোভাবে দেখে বলে উঠল, শালা মনে হয় কালার ব্লাইন্ড রোগে আক্রান্ত, নয়তো আমার মতো এত সুন্দর গায়ের রং ওর কাছে তুচ্ছ মনে হবে কেন? রাহাত নিজেও বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। অদ্রি নিজের রুমে বসে আছে। কিছু একটা তো করতে হবে। এই আয়াস নামক ব্যাকটেরিয়াকে শায়েস্তা করতে হবে। সারাক্ষণ পরগাছার মতো তার পেছনে পড়ে আছে। এরই মধ্যে সুহা দরজায় নক করে। অদ্রি আওয়াজ পেয়ে সামনে তাকালো। সুহা ভেতরে এসে হাসি মুখে বলে উঠল, ম্যাডাম, পেপারটা রেডি করে ফেলেছি, আপনি এবার আপনার কাজটা করতে পারেন। সুহার কথা শুনে অদ্রির অধরে হাসির রেখা ফুটে উঠেছে। সে তার কোটটা ঠিক করে সুহাকে নিয়ে বেরিয়ে গেল। আয়েশের কেবিনের সামনে দাঁড়িয়ে অদ্রি সুহাকে বলে ওঠে, সুহা, আজ যদি উল্টাপাল্টা কিছু করো তো তোমার জব শেষ। আজকে কাজটা করতেই হবে অ্যাট এনি কস্ট। সুহা দুদিকে মাথা নাড়ায়। অদ্রি কিছুটা দূরে দাঁড়িয়ে এরপর ফ্লোরে পড়ে যাওয়ার অভিনয় করতে থাকে। আর সুহা নিজের পোশাক ঠিক করে আয়েশের কেবিনে ঢুকে পড়ে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে সে, সর্বনাশ হয়ে গেছে স্যার, ম্যাডাম ফ্লোরে পড়ে গেছে, কি করবো বুঝতেই পারছি না। কনকুহরে কথাটা প্রবেশ করা মাত্র আয়াস চেয়ার থেকে উঠে বাহিরে দৌড়ে চলে যায় আর গিয়ে দেখতে পায় অদ্রি ফ্লোরে পড়ে আছে। আয়াস দ্রুত অদ্রির পায়ের কাছে বসে পড়ে আর উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করে বলে ওঠে, আর ইউ অল রাইট? পড়ে গেলে কি করে? সারাক্ষণ ছটফট করতে থাকলে তো পড়বে। কোথায় ব্যথা পেয়েছো দেখি? আয়াস ব্যস্ত অদ্রিকে নিয়ে, আর অদ্রি সুহাকে ইশারা দিচ্ছে কাজটা শেষ করার জন্য। সুহাও দম নিয়ে একটা কাগজ আয়াসের পিঠে লাগিয়ে দেয়, কিন্তু আয়াসের ধ্যান অন্য জায়গায় থাকায় সে তা লক্ষ্য করেনি। আয়াস হঠাৎ অদ্রিকে কোলে ওঠাবে, তখন অদ্রি বলে ওঠে, 4 তলায় মিটিং রুমে সবাই ওয়েট করছে। আজ আমার মিটিং করার কথা ছিল, কিন্তু আমি আর আজকে মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। আপনি কাইন্ডলি আজকের মিটিংটা শেষ করুন। আয়াস ধমকে উঠল, ব্যথা পেয়ে শিক্ষা হয়নি, এখন মিটিং করছে। আমার কাছে মিটিংয়ের থেকে তোমার দিকটা বেশি ইম্পর্ট্যান্ট। আগে তুমি, তারপর পুরো দুনিয়া। আয়াস অদ্রিকে কোলে উঠিয়ে তার রুমের দিকে নিয়ে যাচ্ছে, আর অদ্রি নিজ মনে ব্যঙ্গ করে বলে উঠল, আইসা আমার হিরো রে, আগে তুমি তো তারপর দুনিয়া। আমি কি তোর বাপ চাচার সম্পত্তি নাকি? আয়াস অদ্রিকে কেবিনে বসিয়ে নিচে হাঁটু গেড়ে বসে পড়ে তার পাটা উল্টে পাল্টে দেখে বলে ওঠে, ব্যাখ্যা করছে? তাহলে চলো হসপিটালে, অ্যাডমিট করতে বললে তাই করব। অদ্রি আয়াসের হাত ধরে করুণ মুখ নিয়ে বলে উঠল, আপনি প্লিজ আজকে মিটিংটা অ্যাটেন্ড করুন, তারপর না হয় হসপিটালে নিয়ে যান। অদ্রি করুণ মুখ নিয়ে কথা বলায় আয়াস তা ফেলতে পারল না। দাঁড়িয়ে গিয়ে বলে ওঠে, ঠিক আছে, আমি মিটিং শেষ করে এখানে আসবো। যদি এক পাও লড়েছ তো পা ভেঙে হাতে ধরিয়ে ঘরে বসিয়ে রাখবো।
আয়াস রুম থেকে চলে যেতেই অদ্রি চেয়ার থেকে দাঁড়িয়ে এলোপাথাড়ি নাচতে শুরু করলো আর হাসতে হাসতে বিড়বিড় করলো। উফ, আজকে যে ঘোলটা খাবে না তুমি চান্দু, আজ আমার মনটা শান্তি পাবে। আজকে আদ্রিয়ান খান আয়াসের প্রেস্টিজ মাটিতে মিশে যাবে। অদ্রি নাচছে, এর মধ্যে সোহা দরজার ভেতরে মাথা ঢুকিয়ে বলল, ম্যাডাম, আমাকেও সাথে নিন, আমিও নাচতে চাই। অদ্রি ইশারায় আসতে বললে সোহা দাঁত বের করে হেসে অদ্রির সাথে নাচতে থাকে। একটু পর নাচ থামিয়ে সোহা বলে, ম্যাডাম, স্যার যখন শুনবে কাজটা আপনার, তখন? অদ্রি বাঁকা হেসে বলে ওঠে, সে জানার পর আমাকে পেলে তো। সোহা গাড়ি বের করো, চলো লং ড্রাইভ থেকে ঘুরে আসি। আজকে হেল্পের জন্য তোমায় ট্রিট দিতে চাই আমি। সোহার চোখ ঝলমল করে উঠল। অদ্রি নিজের সানগ্লাস পরে সোহার সাথে অফিস থেকে বেরিয়ে গেল আর অফিসে একটা ধামাকা রেখে গেল আয়াসের জন্য। আমরা আমাদের জেদের কাছে সবসময় অটুট থাকি। এখন কেউ যদি ভালোবাসার সীমানা অতিক্রম করেও আমাদের আগলে রাখে, তা আমাদের চোখে পড়ে না। আয়াস অদ্রিকে তার আসক্তিটা বোঝাতে চাইছে, কিন্তু অদ্রিয়া পণ করে নিয়েছে দুনিয়া উল্টে গেলেও সে আয়াসকে গ্রহণ করবে না। তাই তো আয়াসকে তার সীমানা বোঝাতে আত্মসম্মানে আঘাত করবে বলেই ঠিক করেছে সে। আয়াসের অজান্তে অদ্রি তার ছকে আয়াসকে আবদ্ধ করে ফেলেছে। আয়াস মিটিং রুমে ঢুকেই মিটিং শুরু করে দিয়েছে। সকল স্টাফরা তার দিকে প্রাণী দেখার মতো অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আয়াস নিজের মতো করে মিটিং শেষ করলো। মিটিং শেষ করে রুম থেকে বের হতেই সকল স্টাফরা নিজেদের মধ্যে গুঞ্জন শুরু করে দিয়েছে। কেউ কেউ তো আফসোস করছে। আয়াস লিফট দিয়ে উপরে ওঠে, অদ্রির কেবিনে প্রবেশ করে, কিন্তু অদ্রি কোথায়? পুরো কেবিন ফাঁকা হয়ে পড়ে আছে। সহসা আয়াসের কপাল কুঁচকে যায়। আয়াস লিফট দিয়ে উপরে উঠে অদ্রির কেবিনে প্রবেশ করে, কিন্তু কোথায় অদ্রি? পুরো কেবিন ফাঁকা হয়ে পড়ে আছে। সহসা আয়াসের কপাল কুঁচকে যায়, মাথার রগগুলো ফুলে ওঠে নিমিষেই। আজ অদ্রিকে পেলে মজা দেখাবে সে। আয়াস নিচে নামতে একজন স্টাফ তার সামনে কাচুমাচু ভাবে দাঁড়িয়ে একটা খাম তার দিকে এগিয়ে দেয়। আয়াস স্টাফের দিকে তাকিয়ে খামটা হাতে তুলে নেয়। খামটা দিয়েই স্টাফ আর সেখানে দাঁড়ালো না। আয়াস কপাল কুঁচকে তাকিয়ে আছে সেদিকে। খামটা খুলতেই চোখে পড়ল চকচকে 2000 টাকা। আয়াসের মেজাজটা আরো খারাপ হয়ে গেল নিমিষেই। সে জোরে চিৎকার করে ডেকে উঠল, পিয়াস, পিয়াস! আয়াসের ডাকের সাথে সাথে পিয়াস হাজির হয়ে গেল। তার সাথে তনু এসেছে। তনু এগিয়ে এসে বলল, চিৎকার করছিস কেন? সব ঠিক আছে তো? আয়াস খামটা দেখিয়ে বলে উঠল, এটা কি পিয়াস? আমার হাতে এই টাকাটা দিয়ে গেল কেন? হোয়াট দ্য হেল ইজ দিস? পিয়াস অস্থির গলায় বলে উঠল, আসলে স্যার, শুধু ওই টাকাটা নয়, আমার কাছে এমন পড়ানোটা খাম আছে। সবাই আপনাকে এইগুলো দিতে বলেছে। আয়াসের রাগের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। সে তেজপূর্ণ কণ্ঠে বলল, আর ইউ অল জোকিং উইথ মি? আমি কি এখানে সার্কাসের খেলা দেখাতে বসেছে যে আমাকে অনুদান দিচ্ছে সবাই? তনু হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। আয়েশ, পিছনে ফিরতো। আয়াসকে পেছনে ফিরিয়ে তনু একটা কাগজ পিঠ থেকে তুলে আনলো, যেটা গ্লু দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল। আয়াস পেপারটা হাতে নিয়ে দেখলো তাতে লেখা, আমার ক্রেডিট কার্ডের টাকা শেষ হয়ে গিয়েছে। চেয়ারে ক্ষমতায় না বসার জন্য বাবা টাকা দিচ্ছে না। মানুষের কাছে সরাসরি চাইতেও লজ্জা লাগছে। তাই কাগজটি দেখে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাকে টাকা দিতে চান তাহলে দিতে পারেন। এতে আল্লাহ আপনার ভালো করবেন। হোয়াট দ্য রবিশ টকিং ইজ দিস? কে করেছে এটা? আমি জানতে চাইছি। কার কাজ এটা? গিভ মি দ্য অ্যান্সার কুইকলি, স্টুপিড। আয়াসের গর্জনে কম্পিতে পুরো খান ইন্ডাস্ট্রি। তার চোখ থেকে যেন আগুনের ফুলকে দেখা যাচ্ছে। মাথার পাশে রগগুলো অসম্ভব ফুলে উঠেছে। এখন কেউ যদি ভুল কিছু বলে ফেলে, তার আর বেঁচে ফিরে আসার পথ নেই। আয়াসের রাগের মধ্যে তার মনে পড়ে যায় অদ্রির হঠাৎ ভালো কথা বলার ঘটনাটা। আর এখন অদ্রি অফিসেও নেই। তার মানে কি কাজটা তার করা? আয়াসের প্রচুর রাগ লাগছে। সে চোখ বন্ধ করে দেওয়ালে সজোরে আঘাত করে বসে আর ফিসফিস করে বলে ওঠে, কাজটা ভালো করলে না বেবিরাও। মানুষকে ততক্ষণ আগলে রাখা উচিত যতক্ষণ সে নিজের আয়ত্তের মধ্যে থাকে। তুমি সীমাটা অতিক্রম করে ফেলেছ। এবার আদ্রিয়ান খান আয়াস তোমাকে তোমার সীমানাটুকু বুঝিয়ে দেবে। আঘাত করে নয়, মানসিকভাবে ভেঙে গড়িয়ে দেবে তোমাকে। আমার আসক্তির দহনে পোড়াবো তোমায়। সেদিন তুমি আমায় চাইতে বাধ্য। তোমার প্রতি আমি আসক্ত না হলে আজ তোমার দিন শেষ হতো।
আয়াস বড় বড় কদম ফেলে চলে যায় অফিস থেকে। তার পিছু পিছু পিয়াসও চোট লাগালো। তনু কিছুটা বুঝে নিয়েছে কাজটা কার করা। কাল আয়াসকে মরিচ মিশিয়ে খাবার খাওয়ানোর ঘটনাটা যে আদ্রেরই কাজ সেটা তনু খুব ভালো করেই বুঝে নিয়েছে। সে বাঁকা হেসে বলে উঠল, খেলা তো জমে উঠেছে। আমার হার্ট তো আমার থেকেও ফার্স্ট। রাত্রি আমার হার্ট, তুমি জাস্ট আমার হয়ে যাও। এই আয়েশাকে তোমার আর সহ্য করতে হবে না। চিরদিনের মতো ওকে ঘুম পাড়িয়ে দেব। আমার হার্টের অপছন্দ কোনো জিনিস এই পৃথিবীর বুকে আমি রাখবো না। তনুর অজানায় রয়ে গেল যে সে মরীচিকার পেছনে ছুটছে, যেটা আয়াসের মালিকানায় বন্দী, যাকে পাওয়া তো দূরের কথা, অনুভব করলেও তাকে ধ্বংস করে দিবে সে। আয়াস উপলব্ধি করতে পারেনি তার অতি প্রিয় সম্পত্তির ওপরে শকুনে নজর পড়ে গেছে। শহরের কোলাহল শূন্য হাইওয়ে ধরে ছুটে চলেছে ম্যাকলারেন কালো রঙের গাড়িটি। আয়াস ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। আজ অদ্রির একটা বিহিত সে করেই ছাড়বে। আত্মসম্মানে আঘাত করা এটা আয়াসের মোটেই ভালো লাগেনি। আয়াস খান বাড়ির সামনে গাড়ি থামালো। দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করে চিৎকার করে ডাকতে শুরু করলো, আদ্রি, আদ্রি, আই সে রাইট নাও ইউ কাম হিয়ার। অদ্রি তো বাড়িতে নেই, কিন্তু আয়াসের ডাকে পুরো খান বাড়ির লোক ড্রয়িং রুমে জড়ো হয়ে গেছে। মেহরাব নিচে নেমে এসে বলে উঠল, এটা ভদ্রলোকের বাড়ি, কোনো চিড়িয়াখানা নয়। এত চিৎকার করার কি আছে? আয়াস কপালে ভাঁজ ফেলে মেহরাবের দিকে তেড়ে গেল। কেন চিৎকার করছে সেটা আগে তোমার বোনকে জিজ্ঞেস করো। পুরো অফিস আমাকে হাসির পাত্র বানিয়ে রেখেছে। কোথায় সে? সাহস থাকলে তাকে আমার সামনে আসতে বলো। মেহরাব দুপাশে হাত গুটিয়ে বাঁকা হেসে বলে উঠল, সামান্য দুদিনেই হাঁপিয়ে গেছিস? সামনে তো তাহলে তোর বহু দুর্দিন দেখার বাকি আছে। অদ্রি যেই সেই মেয়ে নয় যাকে বলে আগুন কন্যা। আয়াসও তার অধরে বাঁকা হাসির রেখা নিয়ে বলল, তাই নাকি? তাহলে সে আগুন কন্যার আগুনের তেজ কমানোর জন্য অ্যাদ্রিয়ান খান আয়াসে যথেষ্ট। মেহরাবের অধরে তার ছেলের হাসি রয়েছে। আয়া সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। অদ্রি রুম পর্যন্ত খুঁজে ফেলেছে সে, কিন্তু কোথায় অদ্রি? আয়াস বাড়ির অন্য জায়গায় খোঁজার মাঝে পিয়াসের কল এসে পড়ে। আয়াস স্বাভাবিকভাবে কলটা রিসিভ করলো। হ্যালো। পিয়াস অস্থির গলায় বলে ওঠে, স্যার, ম্যামের পিএকে নিয়ে রেস্টুরেন্টে বসে আছে। এখন আসছি আমি। কথাটি বলে আয়াস কল কেটে দিল। দ্রুত পায়ে বাড়ির বাহিরে এসে আয়াস তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আর ড্রাইভিং করতে করতেই বলে উঠল, কতক্ষণ পালাবে বেবিরাও? একবার শুধু পাই আয়েশের ক্ষমতা দেখিয়ে দেব। ভালোভাবে কথা বলে তোমার কাছে আমি সস্তা হয়ে যাই, তাহলে খারাপ ভাবেই নয় টক্কর দেওয়া যাবে। কে বাঁচাবে তোমাকে? আয়াসের অধরে বাঁকা হাসি থাকলেও তার চোখে আগুনের শিখা জ্বলছে। আয়াস লোকেশন ট্র্যাক করে চলে আসলো একটা বড় ক্যাফের সামনে। বাহির থেকে দেখা যাচ্ছে অদ্রি আর তার পিয়ের সাথে হেসে হেসে গল্প করছে। আয়াস চোয়াল শক্ত করে ভেতরে প্রবেশ করলো আর তাদের টেবিলের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আমার আত্মসম্মানে আঘাত করে এখানে বসে আছিস? চল আমার সাথে, তোর সাথে বোঝাপড়া আছে। অদ্রি মাথা তুলে আয়াসকে দেখে থতমত খেয়ে যায়। তার থেকেও বেশি অবাক হয় আয়াসের তুই তোকারি শুনে। সে তো অদ্রিকে তুই বলে ডাকে না, তাহলে কি বেচারা বহুত রেগে আছে? নিজের অস্বস্তি লুকিয়ে অদ্রি দাঁড়িয়ে বলতে শুরু করে, যা করেছি বেশ করেছি, আপনার সাথে এটাই করা উচিত হয়েছে। আমার সাথে লাগতে আসলে না রাস্তায় বাটি নিয়ে বসতে হবে। ও তাই? তাহলে চল চল আমার সাথে, দেখি কে কাকে বাটি হাতে রাস্তায় বসা। আয়াসের কণ্ঠে স্পষ্ট রাগের আভাস। অদ্রি এবার আঙ্গুল তুলে বলে ওঠে, দেখুন, আর একবার যদি তুই তোকারি করেছেন তো তাহলে আপনাকেও আমি তুই করেই বলবো। যে যেমন তার সাথে আমি তেমনই করব। আয়াস ক্ষীণ হাসলো আর কপালে আঙ্গুল দিয়ে চুলকে বলল, আমি যদি রোমান্স করি তাহলে কি তুই আমার সাথে রোমান্স করবি নাকি? মাত্র না বললি যে যেমন তার সাথে তুই তেমনই করিস। অদ্রির মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সে এবার তেতে উঠল। বেশরম লোক, এত করে বলছি পিছনই ছাড়ছেন না। এই আপনার কি লজ্জা নেই? না নেই, চল তোর এক্সাম্পল তোকে দেখে। আয়াস তার কথা শেষ করে অদ্রিকে উঠিয়ে তার এক কাঁধে উল্টিয়ে ফেলেছে। অদ্রি ছটফট করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আয়াস তাকে নিয়েই সামনে এগিয়ে যেতে থাকে। সোহা পাথরের মতো শুধু দেখিয়ে গেল। তার যে কি করা উচিত সেটা সে ভেবেই পাচ্ছে না। আয়াস চলে যাওয়ার আগে ক্যাফের ম্যানেজার তাকে আটকে দেয় আর বলে ওঠে, আপনি এই মেয়েটিকে নিয়ে কোথায় যাচ্ছেন? আর এখন কাঁধে উঠিয়ে নিয়ে যাচ্ছেন কেন?
আয়াস লোকটির দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে চোয়াল শক্ত করে বলে উঠল, তার কৈফত কি আমি আপনাকে দেব? আমি আমার ওয়াইফকে কাঁধে করে বা কোলে তুলে নিয়ে যাই, এটা আপনার দেখার বিষয় নয়। যতটুক দেখতে পাচ্ছেন ততটুক দেখে চুপ থাকুন। ম্যানেজার আয়াসের কথায় চুপ হয়ে গেল। এরই মধ্যে অদ্রি বলে উঠল, নামান আমায়, আপনাকে আমি কেটে নদীতে ভাসিয়ে দেবো বেয়াদব পুরুষ। ম্যানেজার এবার স্বাভাবিক হয়ে বলল, আসলে স্যার, ম্যাডামের বিল হয়েছে 950 টাকা। আপনি তাকে নিয়ে চলে গেলে বিলটা কে পেমেন্ট করবে বলুন? আয়াস পকেট থেকে ফোনটা বের করে টাকাটা ট্রান্সফার করে দিল। তা দেখে ম্যানেজার বলে উঠল, স্যার, 950 টাকা বিল হয়েছে, আপনি 5000 টাকা দিলেন কেন? আয়াস এগিয়ে যেতে যেতেই বলে গেল, আমার ওয়াইফ আপনাদের রেস্টুরেন্টে বসে হাসতে হাসতে খাবার খাচ্ছিল। তার মানে খাবারগুলো ভালো লেগেছে। তার হাসির বিনিময়ে বাকি টাকাটা টিপস হিসেবে দিয়ে গেলাম। যদিও তার হাসির মূল্য টাকা নির্ধারণ করা যাবে না। আয়াস চলে গেছে অদ্রিকে নিয়ে। ম্যানেজার সোহার কাছে এগিয়ে এসে বলে উঠল, উনি কে ছিলেন? সোহা করুণ মুখ নিয়ে বলে উঠল, ফান ইন্ডাস্ট্রির মালিকের ছেলে। ম্যানেজার অবাক হয়ে তাকিয়ে রইলেন। পরক্ষণেই বলে উঠলেন, স্যার, কিন্তু ম্যাডামকে অনেক ভালোবাসে, নইলে হাসির বিনিময়ে কেউ 4000 টাকা এক্সট্রা দিয়ে দেয়? সোহা কপাল কুঁচকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, ভালোবাসা না ছাই, আজ আমার ম্যাডামের কি হবে তাই ভাবছি। কালকে অফিস ম্যাডামকে দেখতে পারবো? ম্যাডাম আমাকে সারাদিন এত কথা বলেন, কিন্তু তার শেষ ইচ্ছেটাই বললেন না। ইস, না হলে আমি ইচ্ছেটা পূরণ করে দিতাম। ম্যাডামকে কাল অফিসে না পেরে চৌরাস্তায় সিঙ্গারা বিক্রি করতে নেমে পড়বো। থাক বাবা, আর চাকরি করা লাগবে না। সোহাকে ফিসফিস করতে দেখে ম্যানেজার বলে উঠলেন, আপনি তখন থেকে কি বলে চলেছেন? সোহা মিথ্যা রাগ দেখিয়ে বলে উঠল, তা আপনার না জানলেও চলবে। যান, আর আমার জন্য একটা ভালো মেনু নিয়ে আসুন। স্যার তো টাকা দিয়ে দিয়েছে। ম্যানেজারের কথাটা ভালো লাগেনি, কিন্তু এখন বাজে ব্যবহার করলে যদি তারা আর এই রেস্টুরেন্টে না আসে, তাই তিনি চলে গেলেন সোহার জন্য খাবার আনতে। সোহা চেয়ারে বসে পড়ে আর টেবিল থেকে খাবার মুখে তুলে বলতে থাকে, ম্যাডাম, আপনার শেষ দিনের খাবারগুলো মজাই ছিল। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক, আমিন। আয়াস অদ্রিকে গাড়িতে বসিয়ে হাতটা বেঁধে দিয়েছে এবং মুখটাও কাপড় দিয়ে বাঁধা। অদ্রি চিৎকার করতে পারছে না। আয়াস ড্রাইভিং সিটে বসে পড়ে আর অদ্রির সিট বেল্টটাও ঠিক করে দিয়েছে। আয়াস অদ্রির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল আর তার মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিল। এক অপরূপ কন্যা তার দিকে তাকিয়ে আছে। ভাসা ভাসা চোখ যেন অতল সমুদ্রের মতো গভীর। সে গভীরতায় হারিয়ে যাচ্ছে আয়াস। এ চোখ যে তার খুন হওয়ার মহাস্ত্র, কিন্তু এ চোখে আজ ভালোবাসার জলের ধারা নেই। আছে শুধু তেজ, ঘৃণা আর রাগের হুঙ্কার। আয়াস সকল ভাবনা দূরে ঠেলে দিয়ে গাড়ি স্টার্ট দিল। বেশ অনেকক্ষণ গাড়ি চালিয়ে চলে আসলো একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সে অদ্রিকে কোলে করে বাড়ির মধ্যে প্রবেশ করে। বাড়ির সামনে 6 জন গার্ড দাঁড়িয়ে। আয়াস ভেতরে প্রবেশ করে সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে যায়। একটা সম্পূর্ণ সুন্দর করে সাজানো রুমে অদ্রিকে বসিয়ে বাঁধনগুলো খুলে দেয়। ছাড়া পেতে অদ্রি আয়াসের গলার কাছে জ্যাকেটের অংশ 2 হাত দিয়ে চেপে ধরে তেজ নিয়ে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ! আপনার এত দুঃসাহস কেন? এটা কোথায় নিয়ে এসেছেন আমায়? আয়াস অদ্রির হাত পেছন থেকে মুচড়ে ধরে আর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, ডোন্ট টক। এটা আমার বাড়ি। ধরতে গেলে তোমার হবু হাজব্যান্ডের বাড়ি এটা। বেরোতে এসছে কি আমার বাবার ভরসায়? আসার আগে সকল কিছুর ব্যবস্থা করে এসছে। আজ থেকে তুমি এখানে বন্দি থাকবে। যখন তোমার মনে হবে যে তুমি আর আমার পেছনে লাগতে আসবে না, তখন তোমাকে আবার ফিরে নিয়ে যাব। কিন্তু ফিরে গিয়ে যদি বলো আমি তোমাকে জোর করে নিয়ে গিয়েছিলাম, তাহলে পার্মানেন্টলি তোমাকে এখানে রাখার ব্যবস্থা করে ফেলবো। অদ্রি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আটকে রেখে পুরুষত্ব বোঝাতে চাইছেন? যারা আটকে রেখে বন্দিনী বানাতে চায় তাদের আমি ঘৃণা করি, আর আপনাকেও। আয়াস অট্ট হাসি দিয়ে নিজের চুলগুলো ঠিক করে নিতে নিতেই বলে উঠল, ভালো তো, সবাই ভালোবাসার স্মৃতিতে মনে রাখে। তুমি না হয় আমাকে ঘৃণার স্মৃতিতে আবদ্ধ করে রাখলে। ঘৃণা কিন্তু খারাপ কোনো জিনিস নয়। এই ঘৃণাই তোমাকে একদিন আমাদের আসক্ত করে ছাড়বে। অদ্রি ফোন বের করে কল দিবে তার বড় আব্বুকে, কিন্তু তার আগে আয়াস ফোনটা ছিনিয়ে নেয় আর তাকে আঙ্গুল তুলে সতর্কবাণী শুনিয়ে বলে, তোমাকে 24 ঘন্টা এখানে গার্ডরা পাহারা দেবে। রেখে যাচ্ছে, কিন্তু তোমাকে ছেড়ে যাচ্ছে না। আমি তোমার সাথে এখানে থাকবো। সবাই জানবে তুমি জরুরি একটা কাজে শহরে বাইরে গেছো কিছুদিনের জন্য।
অদ্রি কপাল কুঁচকে তাকিয়ে আছে। আপনার মতো মিথ্যেবাদী মানুষদের কাছ থেকে এর চেয়ে বেশি ভালো কিছু আর আশাই করি না আমি। আপনার ব্যবহার যেমন জঘন্য, ঠিক তেমনি আপনি নিজেও একটা হিংস্র পশুর সমান। আয়াস ফের কিছু বলল না, চুপ করে রুম থেকে বেরিয়ে গেল। রুমটা আধুনিকভাবে তৈরি করা, অটোলক সিস্টেম, যেটার পাসওয়ার্ড আয়াস ছাড়া আর কেউ জানে না। আয়াস অদ্রির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, তুমি চাইলে কলেজেটাও ছিঁড়ে সামনে এনে দেব, কিন্তু যাকে আমি চাইলাম সে আমাকে ঘৃণার পাত্র বানিয়ে রাখলো। কখনো কি তুমি আমার অনুভূতি বুঝবে না বেবিটাও? তুমি ভাবছো তোমার সাথে আমি খারাপ আচরণ করব বা তোমাকে টাচ করব? আয়াস ক্ষীণ হাসলো আর দু পকেটে হাত গুজিয়ে বলে উঠল, আমি খারাপ নই বেবিটল। আমি আদ্রিয়ান খান আয়াস কখনোই তোমার উপরে জোর করব না। অনুভূতির সাগরে তোমাকে ডুবিয়ে হালালভাবে আপন করে নেব। তারপর শুরু হবে আমাদের নতুন এক জীবন। কবে বুঝবে আমার আসক্তি? কবে আমাকে মেনে নিয়ে আমাকে আপন করে নেবে? আমাকে মরশিকার পিছনে ছুটছে, আমার প্রতিরক্ষা করা কি তাহলে তুচ্ছ? রাতের আলো তোড়ে নিরিবিলি চারিপাশ, দূর থেকে পুকুরের পানির শব্দ পাওয়া যাচ্ছে। ঘুমে জর্জরিত শরীর, চোখ খুলে রাখায় যেন দায় হয়ে পড়েছে। অদ্রি নিজের শরীরটাকে নিয়ে বারান্দায় যেতে চাইল, কিন্তু যেও লাভ কি, বারান্দা লক করে রাখা। সময় দেখে বোঝা যাচ্ছে রাত 11টা বাজে। অদ্রির মেজাজ প্রচুর খারাপ। আয়াস যেখানেই সবসময় তার পেছনে পড়ে থাকে, তার সাথে ঝগড়া করতেই থাকে। সেই ব্যক্তির কথা বিশ্বাস করে তার পরিবার তাকে খুঁজতেও শুরু করলো না। তারা এই চিনল তাকে। অদ্রি দীর্ঘশ্বাস ছেড়ে খাটে বসে পড়ে। সেই সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তার। বিকেলে খাবার খাওয়ার আগে আয়াস তাকে তুলে নিয়ে এসছে। সে খাবার সময় পেলোটা কখন? বিছানায় নিজের নরম শরীরটাকে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সে। প্রায় অনেকক্ষণ পর উপলব্ধি করতে পারল তার রুমে কেউ এসেছে। অদ্রি দ্রুত উঠে বসে পড়ল আর বলে উঠল, কে ওইখানে কে? আধারে তমসা থেকে চাঁদের আলোর মতো উদয় হলো আয়াস। তার চুল থেকে বিন্দু বিন্দু পানির ফোঁটা। মুখটা আর স্বাভাবিক থাকলেও মনে হচ্ছে সে ঠিক নেই। আয়াস এগিয়ে এসে খাটে বসে পড়ল, তার হাতে প্লেট ঢেকে রাখা। আয়াস ঢাকনা সরিয়ে নিজের হাত দ্বারা খাবার মাখতে শুরু করলো আর নরম কণ্ঠে বলে উঠল, আমাদের জীবনে আমরা তাই দেখি যে আমাদের দেখানো হয়, কিন্তু একটা বার আমরা সে দেখতে পাওয়া ঘটনার পেছনে রহস্য খুঁজতে চাই না। আবার এমন হয় আমরা যাকে সবচেয়ে বেশি ঘৃণা করি, দিন শেষে তারাই আমাদের আশ্রয়স্থলে পরিণত হয়। অদ্রি বুঝল না আয়াস হঠাৎ এই কথাটা কেন বলল। আয়াস অদ্রির মুখের সামনে খাবার ধরলে সে মুখ ফিরিয়ে নেয় আর শক্ত কণ্ঠে বলে ওঠে, খাবো না আমি। আর সে যদি হয় কোনো মিথ্যেবাদী পুরুষ, তাহলে তার হাতে খাবার খাওয়ার থেকে বিষ খাওয়ার ঢের ভালো। আয়াস তাচ্ছিলের হাসি দিয়ে বলে উঠল, মরে যেতে চাইছ? বেশ, তাহলে মরে যাও। আল্লাহ যেন তোমার মরণটা আমার বুকে লিখে রাখে। এই বুকে ভালোবেসে মাথা নাই রাখলে মৃত্যুর শেষ সময় অন্তত একটু রেখে দেখো। এই হৃদয়ে তোমার নামে স্পন্দনে প্রতিটা সময় বাঁচতে থাকে। অদ্রি কপাল কুঁচকে তাকিয়ে আছে। এইসব প্রেমময় কথা আপনার মুখে মানায় না। আপনি যদি একজন ভালো মানুষ হতেন, তাহলে আমার মতো একটা মেয়েকে আটকে রাখতে পারতেন না। আয়াস এবার মুচকি হেসে ফেলল। আমি তো একবারে বলিনি আমি ভালো মানুষ। বিশ্বাস করো, আমার মতো ঘৃণিত জঘন্য মানুষ তোমার লাইফে তুমি দ্বিতীয় কাউকে দেখোনি। কিন্তু একটা কথা কি জানো, তোমার ক্ষতি করার আগে প্রথম আঘাতটা আমার দেহে আগে পড়বে। তোমাকে শূন্য বুকে স্থান দিয়ে বেড়াচালার মতো আগলে রেখেছে, অথচ ফুলের বিছানা থেকেও তুমি কাটাকেই বেছে নিতে চাইছ। তোমাকে কি বলবো, বোকা নাকি নির্বোধ? আপনি আমাকে কোনো আগলেই রাখেননি, বরং প্রতিনিয়ত আমার যন্ত্রণার শিকার করে তুলেছেন আপনি। অদ্রির কথায় আয়াস হয়তো কিছুটা ব্যথিত হলো, কিন্তু সেটা সে প্রকাশ করলো না। শুধু মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল, সময় থাকতে আপন মানুষের কদর করতে শেখো। কে বলতে পারে ওর আফসোস তোমাকে ঘিরে ধরলো? দুনিয়াতে তখন তোমার সব হবে, তোমার প্রাপ্তির খাতে পূর্ণতার পরিপূর্ণ থাকবে। কিন্তু আদ্রিয়ান খান আয়াসকে পাওয়ার প্রসঙ্গ উঠলেই তোমার জীবনের সকল কিছুই শূন্যতায় রূপ নেবে। অদ্রি এই সকল কথা শুনতে চায় না, তাই সে উঠে যেতে চাইলে আয়াস এবার কঠোর দৃষ্টিতে তাকিয়ে তার হাত ধরে বসিয়ে দেয়। অনেক তো হলো নরম সুরে কথা বলা, এবার তার কণ্ঠ আর নরম হবে না। জোর করে অদ্রির মুখে খাবার ঢুকিয়ে দিল আর বলে উঠল, খাবারের একটা দানা যদি নিচে পড়েছে বেবি ডল,
তাহলে আমি খারাপ হতে বাধ্য হব। অদ্রিরও অনেক ক্ষুধা লেগেছিল, যার দরুন সে মুখ ফিরিয়ে খেতে শুরু করলো। আয়াস প্রকাশ না করলেও মনে মনে হেসে ঠিকই খুন হয়েছে। তাদের এই খুনসুটি দরজার ফাঁক থেকে পিয়াস দেখছিল। সে মুখ চেপে হাসলো আর বিড়বিড় করে বলে উঠল, যাক, অবশেষে স্যারের লাইফে কেউ তো একজন এলো। যেমন হাজবেন্ড তেমনি তার ওয়াইফ। একজন আগুন হলে আরেকজন ঘি। কিন্তু আমার ঘি যে কোথায় কে জানে, কবে আসবে এসে। পিয়াস চলে গেছে। আয়াস অদ্রিকে নিজের মতো খাইয়ে দিল। অর্ধেক প্লেট খেতে অদ্রি মোচড়ামুচড়ি শুরু করে দিয়েছে। সে নাকি আর খেতে পারবে না। তার দেখে আয়াস বলে বসলো, হ্যাঁ, আর খাবে কেন? খেলে তো পাপ হয়ে যাবে। জেনের শরীর, তার আবার তেজ কত। ঘূর্ণিঝড় আসলে তোমাকে আর বেরিতে পাওয়া যাবে না। দেখা যাবে আফ্রিকার কোন এক বড় গাছের ডালে ঝুলে পড়ে আছো। অদ্রি চোখ ছোট করে তাকিয়ে বলল। আপনি কি ইনডাইরেক্টলি আমার হ্যাংলা বলছেন? আয়াস আর কথা এগুলো না, অদ্রিকে খাওয়ানো প্লেট থেকে খেতে শুরু করলো। অদ্রি হাঁ করে তাকিয়ে আছে। বিশিষ্ট বিজনেসম্যান আদ্রিয়ান খান আয়াস তার এঁটো করা খাবার খাচ্ছে। এটা দেখাও যেন দৈলভ ব্যাপার। আয়াস খাবার শেষ করে উঠে যাওয়ার আগে বলে উঠল, আমি আদ্রিয়ান খান আয়াস। আজ পর্যন্ত না কোনোদিন কাউকে খাইয়ে দিয়েছে, আর নয়তো কারো এঁটো করা খাবার খেয়েছে। কিন্তু আজ সে নিষিদ্ধ কাজ করেও কোনো ঘৃণিত অনুভব হয়নি। এটা কিসের লক্ষণ বলো তো বেবিটাও? অদ্রিয়া মনে মনে এই কথাই ভাবছিল। আয়াস মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। অদ্রির পেট ভরে গিয়েছে। এবার সে শান্তিতে ঘুমের রাজ্যে ভ্রমণ করতে পারবে। নরম বিছানায় নিজের নরম শরীরের ভারটা ছেড়ে দিল সে। একে কোথায় ভাইয়া? আমি কিছু জিজ্ঞেস করছি তো নাকি? কাল সারা রাত একে বাসায় ফিরেনি, কল পর্যন্ত ধরেনি। একে কি ওই ওল্ড ক্লাস মেয়েটার সাথে কোথাও গিয়েছে? এলিনা চিৎকারে থতমত খেয়ে গেল সাদিব। সে তার বোনের মুখটা চেপে ধরে বলে উঠল, আস্তে কথা বল এলি। তোকে তো আগেই মানা করেছিলাম এখানে আসতে, তাহলে জোর করে এলি কেন? বলেছিলাম না আয়াস এখানে তার ভাগ বুঝে নিতে এসেছে। এলিনা চুপ করে রাগী চোখে চেয়ে আছে। এরই মধ্যে কারো কণ্ঠস্বর পাওয়া গেল। আমার মনে হয় আয়াস ওই মেয়েটাকে প্রেমে জালে ফাঁসিয়ে সবকিছু ওর নামে করে নেবে। এলিনা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, প্লিজ স্টপ ইউর স্টুপিড মাউথ। আয়াস একমাত্র আমার। ও প্রেম করলেও আমার সাথেই করবে। ওই মেয়েটার সাথে কেন করবে? এলিনার রাগের স্বরে থেমে গেল রাহাত। সাদিপ এগিয়ে এসে এলিনাকে জড়িয়ে ধরে বলল, কুল এলি, তুই যে আয়াসকে ভালোবাসিস এটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু কখনো মুখে প্রকাশ করিসনি কেন? আর রাহাত ওইটা জাস্ট এক্সাম্পল দিল। তোর কি মনে হয় আয়াস ভালোবাসবে ওই মেয়েটাকে? সিরিয়াসলি? হাউ ফানি। এলিনা নিজের ভাইয়ের কথায় কিছুটা শান্ত হলো। রাহাতের মুখটাও থমথমে। রাহাত রুম থেকে বাহিরে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে নিজ মনে বলতে লাগলো, আমি আয়াসের দৃষ্টিতে অদ্রির জন্য অন্য রকমের অনুভূতি, ভিন্ন চাহনি লক্ষ্য করেছি। তাহলে কি সেটা মিথ্যা? যদি আমার ভাবনা ভুল হয়, তাহলে আয়াস কাকে ভালোবাসে? অদ্রি বলে মেয়েটা তো কোনোদিন আয়াসকে মেনে নেবে না। তাহলে এদের তিনজনের শেষ পরিণতি বা কি হবে? আয়াসের কথা ভাবতে ভাবতে রাহাত দীর্ঘশ্বাস ছেড়ে ফেলল। বন্ধুর প্রতি ভালোবাসা তীব্র বলেই বাংলাদেশে ছুটে আসা, নয়তো অনাথ ছেলের আবার দেশে ফিরে আসা। আয়াস না থাকলে হয়তো রাহাতের অস্তিত্বটুকুও থাকতো না। এটা পুরো দুনিয়া না জানলেও আয়াস আর রাহাত ঠিকই জানে। অন্যদিকে বাড়ির সকলের মুখ থমথমে। আহনাফ খান নিচে নেমে এসেছেন। কাল রাতে অদ্রি যে বাড়ি ফিরে আসেনি সেটা তার অজানাই ছিল। মেহরাবও জানতো না। সকাল সকাল হলরুমে সবার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আহনাফ খান থমথমে গলায় বলে উঠলেন, কাল রাতে যে মেয়েটা বাড়ি ফিরেনি সেটা আমাকে জানার প্রয়োজন মনে করোনি কেউ? কিন্তু কেন? তুচ্ছ মনে করে বলনি নাকি ও আমার মেয়ে নয় বলে? সাজেদা খান এগিয়ে এসে বলে উঠলেন, আহা ভাইয়া কি সব বলছো? মেয়েটা একটা কাজে গিয়েছে শহরের বাহিরে। আয়াস তো কল দিয়ে তাই বলল। ও নাকি গিয়েছে ওদের সাথে, ফিরতে নাকি কিছুদিন সময় লাগবে। আহনাফ খান সহসা কপাল কুঁচকে বলে উঠলেন, মানে আয়েশ বলল আর তোমরা তা মেনে নিলে? ওদের সম্পর্ক সাপে নেউলের মতো, কেউ কাউকে ছেড়ে কথা বলে না। যেখানে একসাথে কাজের জন্য বাইরে যাওয়া ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক নয়,
তাছাড়া সেলিম তো আমাকে এই ব্যাপারে কিছু জানায়নি। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। এর মধ্যে ইতি বলে উঠল, সেটা ঠিক আছে বড় মামা, কিন্তু অদ্রি কল কেন রিসিভ করছে না? কাজে থাকলেও তো ও কলটা রিসিভ করে। ওর আবার কিছু হয়ে যায়নি তো? আয়েশ ভাইয়া আবার যদি আমার বোনটার কোনো ক্ষতি করে দেয়? আসমা খান ধুমকে বলে উঠলেন, চুপ করো তো তোমরা। যে যেভাবে পারছে আমার ছেলেটাকে যা তা বলে যাচ্ছে। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। হয়তো ওরা কোনো কাজে আছে, বাজে কথা না বলে কল দিয়েই তো হয়। মেহরাব হঠাৎ সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল আর বলে উঠল, আমি কল দিচ্ছি অদ্রিকে। মেহরাব পকেট থেকে ফোনটা বের করে কল দিল অদ্রিকে। সকালের আলো অল্প অল্প করে ডুপ্লেক্স বাড়ির বিশাল রুমে প্রবেশ করছে। আয়াস বেডে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হঠাৎ ফোনটা বাজতে শুরু করলে সে উপর হয়ে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরল আর ঘুমজড়িত কণ্ঠে বলে উঠল, হ্যালো। মেহরাব কথা বলতে গিয়েও থেমে গেল। ফোনটা সামনে এনে দেখল যে সে ভুল নাম্বারে কল দিয়ে ফেলেনি তো। কই, ঠিক নাম্বারই তো দেওয়া। তাহলে আয়েশের কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে কেন? মেহরাব ফের ফোনটা কানে নিয়ে প্রশ্ন করে বলল, তুই আমার বোনের ফোন নিয়ে কি করছিস আয়াস? আর অদ্রি বা কোথায়? আয়াস পিটপিট করে চোখ খুলে দেখতে পেল এটা অদ্রির ফোন, আর সে ঘুমের ঘোরে ভুল সময় ভুল কলটা রিসিভ করে ফেলেছে। আয়াস তাও বিভ্রান্ত হলো না, মুচকি হেসে ফোনটা কানে নিয়ে বলে উঠল, বেশি কিছু না, তোমার বোনের সাথে হানিমুন এসছে। ও ঘুমাচ্ছে, তাই কলটা আমি রিসিভ করলাম। যতই হোক সুমন্দি বলে কথা, কলটা না ধরে বেয়াদবি করতে চাইনি। তুমি বললে ওকে ডেকে দিতে পারি। মেহরাবের মাথায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে এমন মনে হচ্ছে তার। সে তেজি কণ্ঠে বলে উঠল, মজা করছিস আমার সাথে? কি করেছিস আমার বোনের সাথে? তোর নাকি কাজের জন্য বাইরে গিয়েছিস? তাহলে আমার বোন কই? আয়াস হাম দিয়ে বলে উঠল, জানি যখন কাজের কারণে এখানে আসা, তাহলে আবার প্রশ্ন করছো কেন? আহনাফ খান এবার মেহরাবের থেকে ফোনটা নিয়ে বলে উঠলেন, আদ্রিয়ান, আরুনিকা কোথায়? আর ওর ফোন তোমার কাছে কেন? আয়াস স্বাভাবিকভাবেই বলল, ওর ফোনটা ভুল করে নিয়ে এসেছিলাম, রাত হয়ে গিয়েছে, তাই আর দেওয়া হয়নি। অপেক্ষা করো, কথা বলিয়ে দিচ্ছে। আয়াস কলটা কেটে হাঁটা দিল অদ্রির রুমের দিকে। রুমের সামনে এসে দরজার লকটা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে দেখলো অদ্রির মাথা সাইড টেবিলের উপরে আর পা দুদিকে ছড়িয়ে আছে। সাইড টেবিলের ল্যাম্পটাও নিচে গড়াগড়ি খাচ্ছে। সহসা আয়াসের কাশি শুরু হয়ে গেল। কাশতে কাশতে সে পানি খুঁজতে শুরু করলো, আর অদ্রি কাশির শব্দ পেয়ে ঘুমের মধ্যে নাকমুখ কুচকে বলে উঠল, ওর ঝালাইয়ের যক্ষা রোগীটার রুম থেকে বের কর। উফ, নইলে আমি কিন্তু লাথি মেরে বের করে দিব। ইতি, লাইটটা অফ করে দে তো, আর একটু ঘুমাই। আয়াস পানি খেয়ে অদ্রির দিকে তাকালো। অদ্রি মুখ ঘুরিয়ে শুয়ে আছে, এতে তার পিঠের কিছু অংশ উন্মুক্ত হয়ে রয়েছে। আয়াস অন্যদিকে মুখ ঘুরিয়ে হাতটা মুষ্টিবদ্ধ করে রাখলো। একটু পর এগিয়ে এসে অদ্রিকে কোলে করে উঠিয়ে ওয়াশরুমের সামনে হঠাৎ দাঁড় করিয়ে দিল। অদ্রি পড়ে যেতে নিলে আয়াস তাকে ধরে ফেলে আর ট্যাপটা ছেড়ে দেয়। একদম হুট করে পানির ফোঁটায় তার চেহারা ভিজে যায়। অদ্রি পিটপিট করে চোখ খুলে দেখতে পায় আয়াস তার দিকেই তাকিয়ে আছে, তার অধরে মুচকি হাসির রেখা। অদ্রি কপাল কুঁচকে তাকিয়ে আছে। পানির ট্যাপটা ছাড়েন কেন? এভাবে কেউ ঘুম থেকে তোলে? আয়াস নিজের চুলগুলো ঝাড়া দিয়ে বলে উঠল, কেন করলাম জানি না, বাট দিস ইজ বেস্ট মোমেন্ট ইন মাই লাইফ, বেবি ডল। অদ্রি বড় বড় চোখে তাকিয়ে আছে। আয়াস হঠাৎ অদ্রিকে ছেড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর অদ্রিকে বলে ফ্রেশ হয়ে বের হতে। অদ্রি কোনো মতে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো আয়াস ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করছে। অদ্রি এগিয়ে এসে বলে উঠল, এই যে খাম্বাওয়ালা, আপনি আজ এই কাজটা কেন করলেন? না মানে মাথার তারটার কেটে যায়নি তো? আয়াস অদ্রির হাতে ফোনটা দিয়ে বলে উঠল, বাড়ির সকলে চিন্তা করছে, কল দিয়ে বলো তুমি ঠিক আছো আর কাজে আছো, কিছুদিন পর ফিরে আসবে। যদি না বলি তাহলে? অদ্রি হাত দুটো ভাঁজ করে তাকিয়ে আছে। আয়াস পেছনে ফিরে বাঁকা হেসে বলল, তাহলে একটু আগে কিছু না করেও আমার গোসল করা হয়ে গিয়েছে, দ্বিতীয়বার করতে চাইছে না। অদ্রি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আসলে আয়াসের ওপরে তার বিশ্বাস নেই। আগে বাড়ি ফিরে যাক, তারপর একে শায়েস্তা করবে। এখানে ওর রাজত্ব চললে খান বাড়িতে তার রাজত্ব চলবে। অদ্রি ফোনটা নিয়ে কল করলো আহনাফ খানকে। তিনি কল রিসিভ করলে অদ্রি বলে উঠল,
বড় আব্বু, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কাজ শেষে চলে আসবো আমরা। কয়েকদিন সময় লাগবে আর কি। সময় মতো ঔষধ খেয়ে নিও তুমি। আমার সুপারম্যানের শরীরে যদি একটু ওজন কমেছে তো তাহলে এই আরুণিকা খান আহনাফ খানকে তা কাউকে চিনবে না, এমন কাউকে। আহনাফ খান মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলে কল রেখে দিয়েছেন, আর আয়াস মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে সবটা। অদ্রি কতটাই না ভালোবাসে এই পরিবারটাকে। আসলে সে মায়ায় ঘেরা এক অনন্যা, যার মায়ায় সে আবদ্ধ হয়ে আছে। অদ্রিকে আটকে রেখে শাস্তি দেওয়া তার উদ্দেশ্য নয়। আসলে উজ্জ্বল মাহতাবের হাত থেকে অদ্রিকে বাঁচাতেই সে তাকে এখানে আটকে রেখেছে। ওই দিকটা সামলে সে আবার অদ্রিকে খানবাড়িতে নিয়ে যাবে। সত্য ভিন্ন হলেও অদ্রি মনে করে আয়াস তাকে ইউজ করতে এখানে এনেছে, অথচ সে জানতেই পারল না তাকে চারিদিক থেকে বেড়া জালের মতো সামলে রেখেছে আয়াস। অদ্রির ক্ষতি করতে হলে প্রথম আঘাতটা আয়াসকেই করতে হবে। তাদের মধ্যে দূরত্ব যে বহুগুণ বেশি, তাহলে তাদের সম্পর্ক ভবিষ্যতে কি আদৌ কোনো পরিচয় এসে দাঁড়াবে, নাকি সময়ের তালে তালে তা থমকে যাবে? সকাল সকাল খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করলো এক নারী, কিন্তু সেটা স্বাভাবিকভাবে নয়। একদম মুখের ওপরে ওড়না বাঁধা, অনেকটা চোরের মতোই লাগবে দেখতে। মেয়েটি প্রবেশ করে ভেতরে এগিয়ে আসে আর চুপি চুপি ভাবে হাঁটতে থাকে। হঠাৎ কারো প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় সে। পড়ে যাওয়ার আগে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির টাই ধরে রাখায় সে ব্যক্তিটিও নিচে চিৎপটাং হয়ে পড়ে গেল আর চিৎকার করে উঠল। বাবা গো, আমার কোমরটা শেষ। আর মেয়েটিও আর্তনাদ করে বলে উঠল, আল্লাহ গো, কোন ভোটকা সারে সর সামনে থেকে। দিল আমার 24 ক্যারেটের কোমরটা ভেঙে গুড়িয়ে দিল। ছেলেটি কোমর ধরে উঠিয়ে মেয়েটাকে রাগ দেখিয়ে বলল। এই মেয়ে, চোখে কি ছানি পড়েছে? দেখে চলতে পারো না? মেয়েটাও দাঁড়িয়ে বলে ওঠে, কেন শালা, তুই দেখে চলতে পারলি না? শালা ভোটকা সার একটা। কে ভোটকা সার? আর কি সব ল্যাঙ্গুয়েজ? বাবা মা শিক্ষা দেয়নি কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়? দিয়েছে, কিন্তু ভোটকা সারদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখিয়ে দেয়নি। আমি পিয়াস রহমান, আদ্রিয়ান খান আয়াসের পিয়ে। আমাকে এত বড় অপমান! এই মেয়ে, কে তুমি? কে তোমার পরিচয়? আর চোরের মতো মুখ ঢেকে রেখেছো কেন? আমি এখনই স্যারের কাছে তোমার নামে নালিশ করব। মেয়েটিও কোমরে হাত আঁকড়ে ধরে বলল, যা নালিশ কর গিয়ে। আমি কি তোর স্যারকে ভয় পাই নাকি? আর শুনে রাখ, আমি আরুণিকা খান আদ্রির পিয়ে, সিনহা আহমেদ সোহা। আমার সাথে লাগতে আসলে মেইন পয়েন্টে ভেঙে দেব। সোহা নিজের মতো রাগ ছেড়ে অফিসের মধ্যে চলে গেল। এর মধ্যে সাদিপ অফিসে এসেছে রাহাদের সঙ্গে। তারা পিয়াসের দিকে এগিয়ে গিয়ে বলে উঠল, পিয়াস, আয়াস কি এসেছে অফিসে? আর তোমারই বা কি হলো? পিয়াস বোকার মতো তাকিয়ে বলে উঠল, সাদিক স্যার, ছেলেদের মেইন পয়েন্টটা কোথায়? আমি যেটা ভাবছি সেটা নয় তো? সাদিপ বেকেলের মতো তাকিয়ে আছে, আর রাহাত অট্ট হাসি দিয়ে পিয়াসের কাঁধে চাপড় মেরে বলে উঠল, ভাই পিয়াস, ছেলেদের মেইন পয়েন্ট কোথায় তাই জানো না? তাহলে তুমি কেমন পুরুষ মানুষ? কী সব ফালতু কথা বলছো? তার থেকে ভালো চলো কিছু খেয়ে আসি। আয়াস আসলে ওর সাথে দেখা করা যাবে। সাদিপ আর রাহাত চলে যেতেই পিয়াস একবার নিজের দিকে তাকালো, পরপর অফিসের দরজার দিকে তাকিয়ে বলে উঠল, হে মাবুদ, জীবনে কতজনকে মেরে আদমোরা বানিয়ে দিলাম। আজকে লিলিপুটের মতো একটা মেয়ে আমাকে কি সব বলে গেল। এইটা শোনার আগে আল্লাহ কেন আমার স্যারকে উপরে তুলে নিল না? কারণ তোমার স্যারেরা এখনো বিয়ে করে বাচ্চা কাচ্চার মুখ দেখে বাবা ডাক শোনা বাকি। পিয়াস পেছনে তাকিয়ে দেখলো আয়াস তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। পিয়াস থতমত খেয়ে বলে ওঠে, আরে স্যার, আপনি? আমি তো এমনি কথার কথা বললাম। আয়াস পিয়াসের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, শোনো পিয়াস, ওই আরুণিকা খান অদ্রের বিয়ের একটা ব্যবস্থা করো তো। মেয়েটা আমার বউকে শুধু কুবুতে দিচ্ছে। যদিও আমার বউয়ের কুবুদ্ধি কারোর কাছ থেকে ধার নিতে হয় না, সে নিয়েছে একটা কুবুদ্ধির গোডাউন, কিন্তু তাকে সাহায্য করছে ওই সুহা নামক মেয়েটা। ওর একটা ব্যবস্থা করে ফেলো তো। আয়াস কথাটা বলে চলে গেল নিজ কেবিনের দিকে। আয়াস যেতে পিয়াস হাসি হাসি মুখে বলে ওঠে, যাক বাবা, স্যার চোর হলেও ইমানদার আছে। তার বউ যে কুবুদ্ধির গোডাউন, অবশেষে সেটা স্বীকার তো করলো। এখন এই সুহা নামক মহামারীকে আমি ছাড়বো না। সুহা মহামারী, আমি আসছি তোমার জীবনে ঝড়ের সৃষ্টি করতে। আমার নীরবতাটাকে দেখে তুমি ভুল ভেবেছ,
আমি শুধু শুধু তো আর আয়াশ খানের বিয়ে হয়ে যায়নি। পিয়াসের অধরে বাঁকা হাসির রেখা। কিছু একটা তো সে ফন্দি এঁটে ফেলেছে। এবার কি সুহাও জালে আটকা পড়ে যাবে? সাদিব রাহাতকে নিয়ে ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিল। এরই মধ্যে লক্ষ্য করলো কয়েকটা ছেলে একটা মেয়ের ওড়না ছিনিয়ে নিয়েছে, আর দুইজন তা ভিডিও রেকর্ড করছে। সাদিব তা দেখে দ্রুত বাইকে ব্রেক কষল। রাহাত সাদিবের পিঠে ধাক্কা খেয়ে বলে উঠল, কি সব হচ্ছে ভাই? তুই কি আমাকে মেয়ে পাচ্ছিস যে ব্রেক কষবি আর আমি থেকে জড়িয়ে ধরে নিজের ভালোবাসা জাহির করব? সাদিব রাহাতের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বাইক থেকে নেমে হেলমেট খুলে রাখলো আর বলল, একটু বসো তো, আমি এখনই আসছি। সাদিব কিছুটা এগিয়ে গিয়ে বুঝতে পারলো এটা আর কেউ না, খানবাড়ির মেয়ে ইতি খান। ছেলেগুলো এবার ইতির বুকে ধরে থাকা বইগুলো সরাতে নিলে সাদিবের মাথা গরম হয়ে যায়। সে সামনে থাকা ছেলেটাকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। দু একটা ছেলে এগিয়ে আসতে নিলে সাদিব রাগী চোখে তাকায়। ছেলেগুলো আর এগিয়ে আসতে সাহস পায়নি। সাদিব এবার সামনে থাকা ছেলেটাকে মাটিতে ফেলে মারতে থাকে আর বলতে থাকে, হাউ ডেয়ার ইউ টু টাচ হার। সে কোনো সস্তায় কিনে নেওয়া জিনিস নয় যে তার গায়ে হাত দিবি। জানিস ও কার বোন? আদ্রিয়ান খান, আয়াসের বোন ও। আয়াস জানতে পারলে তোকে জানে মেরে দিবে। রাহাত দৌড়ে এসে সাদিবকে থামাতে লাগলো। সাদিবের মতো লম্বা প্রশস্ত শরীরের একজন পুরুষকে সরানোর ক্ষমতা যদিও তার নেই, তাও এগিয়ে গিয়েছে সে। সাদিবের মারে তোড়ে ছেলেটার নাক মুখ থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। সাদিব দীর্ঘশ্বাস ফেলছে আর রাহাত তাকে বোঝের বাণী শুনিয়ে বলে উঠল, কুল ডাউন ইয়ার, ছেড়ে দে বেচারাকে। মেরে কি জেলে যেতে চাস নাকি? সাদিব নিচ থেকে ওড়না উঠিয়ে ইতির শরীরে জড়িয়ে দিল। ইতি এখনো কাঁদছে। তা দেখে সাদিব বেশ বিরক্ত বোধ করলো। ইতির হাত ধরে বাইকের সামনে নিয়ে আসে আর বিরক্তি নিয়ে বলে ওঠে, এই মেয়ে, সারা দিন তো অনেক চোটপাট দেখাও, তাহলে সেটা এখন কোথায় গেল? তেজ কি শুধু খান বাড়িতেই চলে নাকি? শুনে রাখো মেয়ে, এই পৃথিবীতে টিকে থাকতে হলে শক্ত হতে হবে, প্রতিবাদ করতে হবে। তোমার বোনটাকেই দেখো না, একই ঘরে দুই আলাদা সত্তা কি করে থাকতে পারে? তোমরা আপন বোন তো? সাদিপের কথায় ইতি কান্না থামিয়ে রাগি চোখে চাইল। মিস্টার বিদেশি মানুষ, অদ্রি আমার মায়ের পেটের বোন। একই ঘরে জন্ম নিলেই যে একই রকমের হতে হবে তার কোনো মানে নেই। অদ্রির মতো তেজ আমার নেই, কিন্তু আত্মসম্মান ঠিকই আছে। তাই আপনি যদি আমার আত্মসম্মানে আঘাত না করে কথা বলেন তাহলেই বেশি খুশি হব। ইতি চলে যেতে নিলে সাদিব ইতির হাত ধরে আটকে দেয় আর কপাল কুঁচকে বলে ওঠে, একটু আগে কান্নাকাটি করে এখন আবার তেজ দেখানো হচ্ছে? বাইকে বসো চুপচাপ। আর একটা কথা বললে এখানে দিয়ে এন্ড করে দিব। সাদিব জোর করে হেলমেট পরিয়ে ইতিকে বাইকে বসিয়ে দিল। এমন সময় রাহাত করুণ মুখ নিয়ে সামনে দাঁড়িয়ে বলে উঠল, আমার কথা কি ভুলে গেছেন ভাই সাহেব? না মানে এখানে জলজ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে, অথচ আপনারা তাকে ফেলে চলে যাচ্ছেন। এটা কিন্তু জাতি মেনে নেবে না। সাদিব পকেট থেকে 500 টাকা নোট বের করে রাহাতের হাতে ধরিয়ে দিল আর কাজ চাপড়ে বলে উঠল, শোন ভাই, আয়েশের বোনকে বিপদে ফেলে চলে গেছি। এই কথা ও শুনলে তোর আর আমার আর ইউএসএতে ফিরে যাওয়া হবে না, এখানেই মেরে গুম করে দিবে। তার থেকে ভালো ওকে নিয়ে আমি খানবাড়িতে গেলাম। তুই 4 চাকার রিক্সা ধরে বাড়ি চলে আয়। সাদিব চলে যেতে রাহাত টাকাটা উল্টে পাল্টে দেখে বলে উঠল, সিরিয়াসলি? বিড়িতে এখন 4 চাকা রিক্সা পাওয়া যায়? এক্সকিউজ মি মিস, এখানে কি 4 চাকা রিক্সা পাওয়া যাবে? মেয়েটি রাহাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে গেল। পাগল লোক একটা। মেয়েটা চলে যেতে রাহাত নিজ পকেটে টাকাটা রেখে হতাশার শ্বাস ছেড়ে বলল, আগে বন্ধুরা পাগল বলতো, এখন মেয়েরাও বলে। কয়দিন পর রাস্তার কুকুরের মুখ থেকেও বোধহয় পাগলের খেতাবটা শুনতে হবে। কষ্ট, বহু কষ্ট। ধরণীতে ইতিমধ্যে বিকেলের আলো ছড়িয়ে পড়েছে। অফিস থেকে কিছু ইম্পর্ট্যান্ট পেপারস নিয়ে বেরিয়ে গেল সুহা। অদ্রি আজ অফিসে আসেনি, তাই সে ধরে নিল আজ থেকে 40 দিন পর খানবাড়িতে দাওয়াত খেতে যাবে সে। বড়লোক বাড়ি বলে কথা, নিশ্চয়ই ভালো ভালো খাবারেরই আয়োজন করবে। সুহা নিজ মনে ভাবতে ভাবতে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কালো রঙের গাড়ি তার সামনে দাঁড়িয়ে যায় আর কয়েকজন গার্ড বেরিয়ে এসে সুহাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে নেয়। এত তাড়াতাড়ি সকল কিছু হয়ে গেল যে বেচারি সোহা ঠিক মতো কোনো কিছুই আন্দাজ করতে পারল না। সোহাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে গেল অচিন গাড়িটি।
বেশ অনেকক্ষণ পর পিটপিট করে চোখ খুলল সুহা, দেখলো তার মুখ বাঁধা আর অন্ধকারে কেউ একজন বসে আছে। একজন গার্ড সুহার মুখ খুলে দিতেই সে চিৎকার করে বলে ওঠে, ফালার পুত, তাড়াতাড়ি ছাড় কইতাছি। একবার ছাড়া পাইলে তো 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। এখনো বিয়ে করি নাই, জামাইয়ের টাকা ওরাই নাই, তোরা আমারে তুলে আনলি কেন? এখন কি আমি আর ভালা পোলা পামু? তোগো লাইকা যদি আমার বিয়ে না হয়েছে তাহলে তোগরে আমি খাইছি। সামনে অন্ধকারে বসে থাকা ব্যক্তিটি বিষম খেল। পরবর্তীতে নিজেকে ধাতস্থ করে বলে উঠল, আরুণিকা খান অদ্রির বিয়ের মুখের ভাষা তো পিএইচডি করা দেখা যাচ্ছে। চারিপাশে আলো জ্বলে উঠলে সুহা দেখতে পেল এটা তো পিয়াস, আয়েশের বিয়ে। সুহা এবার রাগী স্বরে বলে উঠল, ভোটকা সারের বাচ্চা, ছাড় আমারে। ম্যাডামকে তোরা মারছস, এখন কি আমারে মারতে চাস? আমি সবাইরে কইয়া দেবো। পিয়াস ধমকিয়ে বলে উঠল, চুপ করো, আর একটা সাউন্ড হলে এই পিয়াস রহমান কি করতে পারে তা দেখিয়ে দিব। বাড়ির বাহির থেকে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, তার মানে কি আয়াস এসছে? পিয়াস দৌড়ে বাহিরে চলে গেল। তার ধারণাই ঠিক, আয়াস ফিরে এসছে। পিয়াস আয়াসের সামনে দাঁড়িয়ে বলে উঠল, স্যার, সব কাজ শেষ করে ফেলেছি। আয়াস ফোন থেকে মনোযোগ সরিয়ে বলে উঠল, কি করে ফেলেছ? ওই যে আপনি বললেন না, সুহা নামক মহামারীর কিছু যেন একটা করে ফেলি, সেটাই করে ফেলেছি। আয়াস কপাল কুঁচকে তাকালো। ওয়েট আ মিনিট, তুমি আমার মেয়েটাকে মেরে দাওনি তো? পিয়াস দাঁত দিয়ে জিভ কেটে বলে উঠল, কি বলেন স্যার এইসব? এগুলো তো গুরুর কাজ। আপনি থাকতে আমি কেন এইসব করব? তাই তো ওই মহামারীকে তুলে নিয়ে এসে গোডাউনে বেঁধে রেখেছি। আয়াস মনোযোগবিহীন বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ করেছ। পরক্ষণে পিয়াসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি, কোন গোডাউন বেঁধে রেখেছ? পিয়াস বুক ফুলিয়ে জবাব দিল, আপনার বাড়ির সাইডের গোডাউনে। ভালো করেছি না স্যার? আয়াস পিয়াসকে ধমকিয়ে বলে উঠল, স্টুপিড, ব্যবস্থা করতে বলেছে মানে দু একটা কথা বলে শাসিয়ে ছেড়ে দিতে বলেছে, যাতে আমার বউয়ের বিয়ের কাজও না করে। মেয়েটাকে আঘাত করতে বা বেঁধে রাখতে বলিনি। তুই আসলে একটা ইডিয়েট। আয়াস হনন করে গোডাউনের দিকে এগিয়ে গেল। সোহা যথেষ্ট সুন্দরী একজন মেয়ে। এইরকম একটা মেয়েকে আটকে রাখলে আশেপাশের মানুষ তো তার সুযোগ নেবেই। আয়াস গোডাউনে পা রাখার আগেই কারো গোঙানির শব্দ শুনতে পেল। গোডাউনে উকি মেরে দেখলো একজন গার্ড সোহার উপরে টপসের পেছনের চেনটা খুলে দিয়েছে। জামাটা খোলার আগে আয়াস এগিয়ে গিয়ে এক লাথি মেরে গার্ডটাকে মাটিতে ফেলে দেয়। গার্ডের মুখে অনবরত ঘুষি মেরে বলে ওঠে, বাস্টার্ড, মেয়েটাকে হাত দিয়েছিস কেন? তোদের ভরসে মেয়েটাকে এখানে রাখা হয়েছে, সে তোরে ভোগ করতে চাইছিস? তোদের বাড়ি থেকে ওর মতো বোন নেই, মা নেই? তাহলে একজন নারী কেন একজন পুরুষের সামনে সেফ থাকতে পারবে না? অ্যান্সার মি স্টুপিড। গার্ডের অবস্থা বেহাল। আশেপাশের গার্ডেরা এগিয়ে আসছে না, কারণ এটাই তাদের ডিউটি। আয়াস ওই গার্ডটাকে মেরে চেয়ারের সামনে বসালো আর পিয়াসকে জোরে ডেকে উঠল। পিয়াস, পিয়াস। পিয়াস ভেতরে এগিয়ে এসে দেখলো আয়াসের শার্টে আর হাতে রক্তের দাগ। সে এগিয়ে এসে অস্থির গলায় বলে উঠল, কি হয়েছে স্যার? আয়াসের চোয়াল যথেষ্ট শক্ত হয়ে রয়েছে। সে এবার তেজি কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলে উঠল, হোয়ার ইজ মাই গান? পিয়াসের বুকটা কেঁপে উঠল। তার সাথে সাথে সামনে বসে থাকা আদমরা গার্ডেরও বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে চেয়ার ছেড়ে দুর্বল পায়ে আয়েশের পাটাকে জড়িয়ে ধরে বলে উঠল, এবারের মতো ক্ষমা করে দিন স্যার। কথা দিলাম আর কোনোদিন কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবো না। আয়াস কোনো কথা শুনল না। অন্য গার্ডেরা আয়াসকে বন্দুকটা এগিয়ে দিল। আয়াস এবার ওই গার্ডের কলার ধরে বলে উঠল, এখন কেন ক্ষমা চাইছিস? আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে? তোদের ভরসা আমি আমার জানটাকে পর্যন্ত রেখে যাই। কি গ্যারান্টি আছে যে পরবর্তীতে তোরা ওর দিকে হাত বাড়াবি না? তোকে ছেড়ে দিলে বাকি 5 জন সেই কাজের সাহস পেয়ে যাবে। আর আদ্রিয়ান খান আয়াস কখনো কোনো কিটকে বাঁচিয়ে রাখে না। নো, নেভার। আয়াস মাথায় বন্দুকটা তাক করলে গার্ডটি করুণ সুরে বলে ওঠে, স্যার স্যার, আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে। আপনি আমাকে মেরে দিলে ওদের কি হবে? রাস্তার শেয়াল কুকুর যে ছিঁড়ে ছিঁড়ে খাবে ওদের। আয়াস শুট করে দিল, কিন্তু মাথায় নয়, কাঁধের সাইডে। শুট করে বলে উঠল, বাচ্চাদের কথা বলে এই যাত্রায় বেঁচে গেলি, কখনো এসব মাথা আনিস না, তাহলে পরের বার জান হাতে নিয়ে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। গার্ড মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করছে। এমন সময় আয়াস বলে উঠল, একে হসপিটালে নিয়ে যাও, আর কোনোদিন যেন একে আমার আশেপাশে না দেখে। এর পরিবারের সকল খরচ আমি বহন করব। বসে বসে খাবে, তাও যেন আমার সামনে কখনো না আসে।
আয়াসের বলার সাথে সাথে বাকি গার্ডেরা মিলে আহত গার্ডকে ধরে হসপিটালের দিকে নিয়ে যেতে শুরু করলো। আর আয়াস বন্দুকটা হাত থেকে ফেলে দিয়ে সুহার কাছে এগিয়ে গেল। পিয়াসও সাথে সাথে এগিয়ে গেল। সুহা মাথা নিচু করে কান্না করছে। আয়াস এগিয়ে এসে পিয়াসকে ইশারা করলো। পিয়াসও ইশারা পেয়ে সুহার চেইনটা লাগিয়ে দেয় আর হাত পা মুখের সকল বাঁধনগুলো খুলে দেয়। বাঁধন থেকে মুক্ত হয়ে সুহা নিচে বসে ডুকরে কেঁদে ফেলল। আয়াস সুহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর মলিন কণ্ঠে বলে ওঠে, সরি সোহা, তোমাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য থাকলেও তোমার সম্মান কেড়ানোর কোনো পরিকল্পনা আমি করিনি। তুমি হয়তো ভুল বুঝতে পারো যে আমি তোমাকে এখানে আটকে রাখতে বলেছি, কিন্তু আমি এসবের কিছুর অনুমতি দেইনি। সুহা জানে আয়াস সে এইসব করার কথা বলেনি। সুহা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগে আয়াস বলে উঠল, তোমার ম্যাডাম ঠিক আছে সোহা, তার সাথে খারাপ কিছু হয়নি। শকুনের নজর পড়েছে তোমার ম্যাডামের উপর। সেই শকুনের হাত থেকে বাঁচাতে তাকে এখানে আটকে রেখেছে। আমি চাই না আমার ভুলের জন্য অদ্রির কোনো ক্ষতি হোক। তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি জাস্ট বাইরের কাউকে অদ্রির ব্যাপারে কিছু বলো না। আয়াস উঠে চলে যেতে নিলে সুহা পিছু ডেকে বলে ওঠে, স্যার, আমি কি ম্যাডামের সাথে থাকতে পারি? আমি তো একাই, বলুন। আমি তার সাথে থাকলে তার খেয়াল রাখতে পারবো। একটা মানুষ কি সারাদিন একা থাকতে পারে? আয়াস পিছু ফিরে তাকালো আর মুচকি হেসে বলে উঠল। খুব বুদ্ধি দেওয়ার জন্য থাকতে চাইছ? সুহা সহসা হেসে ফেলে আর দাঁড়িয়ে বলে ওঠে, আমি জানি স্যার, দুনিয়া উল্টে গেলেও আপনি ম্যাডামের ক্ষতি করবেন না। আমি আজ থেকে আপনার হয়েই কাজ করব। ম্যাডামের সকল ইনফরমেশন আমি আপনাকে ট্রান্সফার করব। আয়াস পকেটে হাত গুজে দাঁড়িয়ে বলল, ভালো, মেনে নিলাম। কিন্তু তোমার ম্যাডাম আমাকে যাই খোল খাওয়াতে চাক, তুমি বাধা দিবে না। আসলে ওর সাথে লড়াই করে অন্যরকম এক অনুভূতি পাওয়া যায়। সোহাও হেসে সম্মতি দিল আর আয়াসও হাসতে হাসতে বেরিয়ে গেল। শত্রু দলের সাথে সন্ধি করতে দেখে পিয়াসের নাকমুখ কুঁচকে গেল। এখন থেকে এই মহামারী নিশ্চয়ই তার মাথায় নুন রেখে বড়ই খাবে। কি যন্ত্রণায় পতিত হলো সে। এই দুশ্চিন্তায় তার প্রেশার হাই হয়ে যায় অবস্থা। সন্ধ্যার রক্তিম আলো কাজ ভেদ করে রুমে পৌঁছাতে পারছে না। বড় থাই গ্লাসে জানালার সামনে দাঁড়িয়ে আছে অদ্রি। কেন যেন তার অনুভূতি বন্দি খাঁচায় থাকা পাখির মতো মনে হচ্ছে। আয়াস কেন তাকে এখানে নিয়ে এলো? এখনো তার ওপরে কেন জোর করেনি সে? কিন্তু সে চাইছেটা কি? অদ্রির কিছুই ভালো লাগছে না। নিজ মনের বহু চিন্তাকে ভাবনায় রূপান্তরিত করার মধ্যে রুমের দরজা খুলে যায়। অদ্রি পিছু ফিরে তাকিয়ে দেখতে পেল আয়াস দাঁড়িয়ে আছে। সে কিছু না বলে আবারও বাহিরের দিকে তাকিয়ে প্রশ্ন করে বলে ওঠে, কি চাই? একা রেখেও কি শান্তি হয়নি আপনার? যে বিরক্ত করতে চলে এসেছেন আবার। মুক্তি চাই আমার, কবে দেবেন মুক্তি? আয়াস তার অধরের হাসি কিছুটা প্রশস্ত করে বলল, সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো বেবিটাও। আমি যতদিন বেঁচে আছি আমার কাছ থেকে তোমার মুক্তি নেই। যদি কখনো পালিয়ে যাও, আমি 7 আসমান ভেদ করে হলেও তোমায় খুঁজে নেব। তাছাড়া তোমাকে ছেড়ে থাকা সম্ভব নয় আমার পক্ষে। তাই সময় থাকতে নিয়তিকে মেরে নাও। অদ্রি আয়াসের দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, ভুল বললেন আদ্রিয়ান খান আয়াস। আমি খান বংশের মেয়ে। আমার শরীরে খান বংশের রক্ত বইছে। না আমি কখনো কারোর সামনে মাথা নত করেছি, আর নয়তো ভবিষ্যতে করব। আপনি যদি ভেবে থাকেন আমাকে আটকে রেখে আমাকে পেয়ে যাবেন, সেটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা। অদ্রি কখনোই আপনাকে ভালোবাসবে না, আর নয়তো আপনার সাথে নিজের বাকি জীবন অতিবাহিত করবে। আয়াস ক্ষীণ হাসল আর অদ্রির চোখে নিজের চোখ জোড়া নিবদ্ধ করে বলে উঠল, সেটা তো সময় বলবে বেবিডল। জানো তোমাকে আমি বেবিডল কেন বলি? কারণ তুমি বাচ্চাদের মতো কাজ করো, আর তোমাকে দেখতে একদমই পুতুলের মতো। কিন্তু তেজটা মনে হয় হবু শ্বশুর থেকে ধার নেওয়া, তাই না? অদ্রি কপাল কুঁচকে তাকিয়ে রইল। সে জানে আয়াস তার বড় আব্বুর সম্পর্কেই কথাটা বলেছে। কিন্তু যাই হয়ে যাক, এই আয়াস নামক অভদ্র লোককে সে তার জীবনে ঢুকতে দিবে না। আয়াস অদ্রিকে নিশ্চুপ হয়ে যেতে দেখে নিজেই বলে উঠল, আচ্ছা বাদ দাও, তোমার জন্য একটা ছোট্ট উপহার আনছে। আশা করি এখন আর তোমার একা অনুভব হবে না। আয়াসের এ কথা বলার সঙ্গে সঙ্গে তার পেছন থেকে সুহা বেরিয়ে আসে। সুহাকে দেখে অদ্রি অনেক খুশি হয়ে যায়। সে সুহার কাছে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আর এ দৃশ্য দেখে আয়াস মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। আয়াস চলে যেতে অদ্রি বলে ওঠে, তোমাকেও স্বাগতম বন্দিশালায় আসার জন্য। আমি কেন একা বসে বসে মশা মারবো? তুমিও না হয় কাজে হাত লাগিও, কিন্তু তুমি এখানে এলে কি করে?
সুহাইবা নিজের সকল ক্রোধ বাহিরে বের করে দিল। অদ্রিকে খাটে বসিয়ে বলতে শুরু করলো। জানেন ম্যাডাম, ওই ভোটকা সারের বাচ্চা পিয়াসের ছাও, ওই শালাই আমাকে তুলে নিয়ে এসেছে। আর আয়াস স্যারের মতো খারাপ মানুষ তো একটাও হয় না, আমাকেও আপনার সাথে আটকে দিল। আমি বলে রাখছি ম্যাডাম, আপনি তাকে ছাড়বেন না, কিন্তু যাই করুন আমাকে আগে বলে রাখবেন, যেন আপনার পরিকল্পনায় আমি মশলার অ্যাড করতে পারি। সুহার সকল কথা শুনে অদ্রি বলে উঠল।